আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার, এবং অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিভিন্ন পেশায় ঢুকে যাওয়ার পর ইচ্ছা পোষণ করে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটা কমপ্লিট করতে পারতাম ভালো হতো। তো বিগত কয়েক বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম মাস্টার্স প্রোগ্রামটা উন্মুক্ত করে দিয়েছে। এক্ষেত্রে আর কোনো বয়সের ব্যারিয়ার থাকবে না, এবং চাইলে যে কেউ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর আপনার পাশকৃত সাবজেক্টের সাথে রিলেটেড যে কোনো সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে সেটা আপনার ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টটা রিলেট করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাস্টার্স প্রোগ্রামে যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষায় প্রশ্নটা হবে সেই ডিপার্টমেন্টের গ্রাজুয়েশন লেভেল থেকে প্রশ্ন করা হবে। তো এক্ষেত্রে আপনাদের মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন প্রোগ্রামে আপনার সিজিপিএ থাকতে হবে 3.25 এর উপরে, এবং আপনার এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ এর যোগফল বিজ্ঞানের ক্ষেত্রে 8 হতে হবে, এবং আলাদা আলাদা করে এসএসসি এবং এইচএসসি তে 3.5 উপর থাকতে হবে। আর আর্টস এবং কমার্সের জন্য এই এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর যোগফল 7.5 হতে হবে, এবং আলাদা আলাদা করে 3 উপর থাকতে হবে। এই ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য এবিলিটি অর্জন করতে পারবেন। তো এবার আমি বলবো কিভাবে আপনারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন এবং কিভাবে আপনারা আবেদন করতে পারেন। তো প্রথমেই বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে যতগুলো সিট বা আসন আছে সেগুলো প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দ্বারা কমপ্লিট হয় না, ফুলফিল হয় না। কারণ এখানে অনেকে গ্রাজুয়েশন শেষ করে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যায়, অনেকেই বিভিন্ন জবে ঢুকে যায়, অনেকে বিসিএস প্রিপারেশন নেয়, যে কারণে আর মাস্টার্স কমপ্লিট করে না, যে কারণে অনেকগুলো সিট বা আসন ফাঁকা রয়ে যায়। সেই আসনগুলো ফুলফিল করার জন্যই এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন আছে এটা আপনারা কখনো বুঝতে পারবেন না যে কতগুলো আসন খালি রয়েছে। এটা ভিতরে স্টুডেন্টরা এবং টিচাররা অবশ্যই জানে, তারা চাইলে আনঅফিসিয়ালি সেটা বলতে পারে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়েছে। যেমন প্রতি বছরই এই যে ডিসেম্বরের দিকে যেহেতু গ্রাজুয়েশন শেষ হয়ে যায় এবং মাস্টার্সের ভর্তির সার্কুলার দেয়, ভর্তির শেষে তারা আরেকটা সার্কুলার দেয়, যারা উন্মুক্ত সার্কুলার, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ওইখান থেকে আবেদন করতে পারে। যেমন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স কয়েকদিন আগে একটা সার্কুলার দিয়েছিল, সেখান থেকে অনেকে ভর্তি হলো। এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আর্টস এবং কমার্সের সাবজেক্টের তুলনায় সায়েন্সের সাবজেক্টগুলোতে সিট ফাঁকা থাকে বেশি। আপনারা সায়েন্সের যে সহজ সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারেন, তাহলে আপনাদের কম প্রেশারে অল্প দিনে আপনারা মাস্টার্সটা কমপ্লিট করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আপনার যেটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার রিলেটেড সাবজেক্টের মাস্টার্সের জন্য আবেদন করার জন্য যে সার্কুলার সেটা দিয়েছে কিনা সেটা দেখতে হবে। সার্কুলার দিলে সেখানে গিয়ে আপনার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে, আবেদন ফি দিয়ে। তারপর তারা একটা ডেট দিবে, 100 নম্বর একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাদেরকে ভাইবা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেখানে যদি আপনি পেপারসগুলো নিয়ে যেতে পারেন, যদি এলিজিবল হন, তাহলে আপনাকে ভর্তির জন্য তারা অফার করবে। এভাবে তাদের ফাঁকা সিটগুলো কমপ্লিট করবে এবং আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে পারবেন। তবে এক্ষেত্রে যেটা আপনি পাবেন না সেটা হচ্ছে আপনি এখানে আবাসন ব্যবস্থাটা পাবেন না, মানে হচ্ছে আপনি হলে থাকার সুযোগটা পাবেন না, আর বাদ বাকি আপনি সবকিছুই পাবেন। আপনাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেই, অনেকে প্রশ্ন করে থাকেন যে মাস্টার্সে ভর্তি হলে কি রেগুলার ক্লাস করতে হবে? আমি যদি রেগুলার ক্লাস না করি তাহলে আমাকে পরীক্ষার হলে বসতে দিবে কিনা, কিংবা আমি পাস করতে পারবো কিনা? এটার উত্তর হচ্ছে, ভাই আমি যে টপিক নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি এটা কিন্তু সন্ধ্যাকালীন কোর্স না, এটা কিন্তু প্রফেশনাল মাস্টার্স না, এটা কিন্তু রেগুলার মাস্টার্স। দ্যাট মিনস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর আমরা যে মাস্টার্স প্রোগ্রামটা করে থাকি সেই মাস্টার্স প্রোগ্রামেই আপনাদেরকে যুক্ত করা হবে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে, কারণ আপনাকে পরীক্ষার হলে বসতে গেলে কমপক্ষে 60% অ্যাটেন্ডেন্স কমপ্লিট করতে হবে,
নট অনলি 60%, আপনি 60% যদি কমপ্লিট করতেও পারেন, আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার হলে বসার জন্য টাকা জরিমানা গুনতে হবে। 60 থেকে 75% পর্যন্ত জরিমানা দিয়ে পরীক্ষার হলে বসতে হয়, এবং 75 থেকে 80 পর্যন্ত যদি আপনি অ্যাটেন্ডেন্স কমপ্লিট করতে পারেন তাহলে আপনার 1% মার্ক পাবেন। 80 থেকে 85 2%, 85 থেকে 90 পর্যন্ত 3%, 90 থেকে 95 4%, এবং 95 থেকে আপ 100% পর্যন্ত 5% মার্কস আপনারা তুলতে পারবেন। দ্যাট মিনস আমাদের অ্যাটেন্ডেন্সে 5% মার্কস থাকে টোটাল। আপনি যদি 2 ক্রেডিট কোনো কোর্স নিয়ে থাকেন, মানে যদি থাকে আপনার লিস্টে, তাহলে সেক্ষেত্রে 50 নাম্বারের পরীক্ষা হবে, এর মধ্যে 2.5 নাম্বার থাকবে অ্যাটেন্ডেন্সের উপর। আর যদি 4 ক্রেডিট হয় সেক্ষেত্রে আপনার 100 নাম্বারের পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে 5 নাম্বার থাকবে অ্যাটেন্ডেন্সে। আপনার যদি 8 ক্রেডিটের কোনো কোর্স থাকে, বিশেষ করে ল্যাব এই জাতীয় কোনো কোর্সে 8 ক্রেডিট থাকে, এখানে আপনার ল্যাবে কিন্তু অ্যাটেন্ডেন্সে আরো বেশি মার্কস। ল্যাব যদি আপনি থাকে তাহলে ল্যাবে অ্যাটেন্ডেন্সের উপর 40% মার্ক। ল্যাব মানে কি, আপনি উপস্থিত থাকলেই 40% মার্ক পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনি ল্যাবে যদি উপস্থিত না থাকেন তাহলে আপনি কিন্তু একদম ফেল হয়ে যাবেন। তো আর এটা হচ্ছে সায়েন্সদের জন্য। আর আর্টস এবং কমার্সে যাদের ওই যে প্রেজেন্টেশন কিংবা আদার্স কোনো কিছু থাকে, সেক্ষেত্রে তাদের অনেক বেশি অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকে। তো এই আর কি, আপনার অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে। আর ক্লাস না করলে আপনি কিন্তু ক্লাসের পড়াটাও ধরতে পারবেন না, আর হচ্ছে আপনি পাস করাটাও টাফ হয়ে যাবে। কারণ আপনি এখানে এসে তো নতুন করে খুব বেশি বন্ধু বান্ধব পাবেন না, আর পাইলেও তারা আপনাকে ওইভাবে হেল্প করবে না যেভাবে আমাকে একটা ফ্রেন্ড হেল্প করবে। আর আপনি যদি রেগুলার ক্লাসে না যান, আপনি পরীক্ষায় অবশ্যই খারাপ করবেন। কারণ এখানে হচ্ছে টিচাররা ক্লাসে যা পড়ায় তাই পরীক্ষায় দেয়। আপনারা যদি নতুন করে পড়তে যান, কোনো বই আমরা আসলে পড়ি না, ওই শিট হচ্ছে এত বড় একটা শিট, সেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। যে কারণে আপনার ক্লাস করতে হবে, ক্লাস করেই আপনার পাস করতে হবে। আর যদি ক্লাস না করেন সেক্ষেত্রে আপনি, আমার মনে হয় না খুব বেশি ভালো করতে পারবেন। আর আরেকটা পয়েন্ট বলি, সেই পয়েন্টটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে আপনারা রিসার্চ করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু মাস্টার্স প্রোগ্রামে থিসিস বা রিসার্চের একটা সুযোগ থাকে। এটা বিভিন্ন ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে কোন ডিপার্টমেন্টে কত সিজি থেকে রিসার্চ কাউন্ট করে, এবং কিছু ডিপার্টমেন্টে 100% রিসার্চ করতে হয়। মানে হচ্ছে আপনার থিসিস না করলে তাদের মাস্টার্স ডিগ্রি দেয় না, সেক্ষেত্রে আপনার অবশ্যই থিসিস করতে হবে। আর কিছু ডিপার্টমেন্টে হচ্ছে আপনার যেগুলো বিশেষ করে বড় ডিপার্টমেন্ট, তাদের সবাইকে রিসার্চ করতে দেয় না। সেক্ষেত্রে আপনার 3.5 সিজিপিএ এর উপর যারা থাকে তাদের থিসিস বা রিসার্চ করতে দেয়, অথবা 3.25 এর উপর। এটা ডিপেন্ড করে কতজন তারা নেবে, এবং সেই বছর বা সেই ইয়ারে ওই বেসটাতে কতজন স্টুডেন্ট ওই সর্বোচ্চ নাম্বারটা কাউন্ট করতে পারছে। তারা একটা অ্যামাউন্ট দেয় যে আমরা 30 জন থিসিস করার স্টুডেন্ট নিব, তো ওই 30 জনের পর বাকিদের আর নেয় না। এটা ডিপেন্ড করে তাদের উপর। আর আপনারা যারা বাইরে থেকে আসবেন, আমার মনে হয় যে রিসার্চ বা থিসিস না করতে পারলেই ভালো, প্রেশার খুব বেশি না নিলেই ভালো। থিসিস করতে গেলে দেখা যায় যে একটা মাস্টার্সে নর্মালি 1 বছরে না মাস্টার্স ডিগ্রি হয়ে যায়, কিন্তু থিসিস করতে গেলে 1.5 থেকে 2 বছর সময় লেগে যায়। সেটা আসলে আমাদের এই শেষ বয়সে এসে অনেক বড় একটা সময়, সেটা অনেক বড় সময় ইনভেস্ট করা হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলই আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নলেজে যতটুকু জ্ঞান আছে, আমি ততটুকু সময় যদি থাকে আমি শেয়ার করতে পারবো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।